সেমির গন্ডি পার হইতে পারতেছি না আমরা, বারবার আইসা বাধা এই সেমিফাইনাল। 2012, 2013, 2019, 2025 টানা কয়েকটা সেমি হারার পরে আমাদের মনে এখন সেমি নিয়ে একটা শঙ্কা জায়গায় আছে। মনে হইতেছে যে এই সেমিটা, ইউসিএল এর সেমিটা আমাদের জন্য একটা অভিশাপ, বা আপনি বলতে পারেন যে অভিশপ্ত সেমিফাইনাল। কি কমতেছিল আমাদের, কেন পাইতেছি না আমরা, কেন এই সেমিতে হারলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যায়। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমরা। কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে, কোন লোকগুলোকে সরাইতে হবে, কোন লোকগুলোকে ইন করাইতে হবে, সব বিষয় নিয়ে কথা বলা দরকার। তো চলেন আজকে একটু কথা বলে আসা যাক এই সেমিফাইনাল নিয়ে। আমরা ইউসিএল এর প্রথম ম্যাচটা হারছিলাম। প্রথম ম্যাচটা হারের পর থেকে আমাদের যে ফর্মটা শুরু হয়েছিল, আপনি ইউসিএল বলেন, লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, প্রত্যেকটা খেলায় আমরা জাস্ট আলু ছড়াইতেছিলাম, আমরা জাস্ট আগুন ঝরাইতেছিলাম। আমি ইউসিএল এর সেমির আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে আসলে আমরা যে সিজনটা কাটায় আসছি, আমরা যে সিজনটা দেখে আসছি, এই সিজনটা আমরা আসলে এই সিজনের শুরুতে আশা করি নাই এরকম একটা সিজন আমরা পার করবো, আমাদের কল্পনার ভিতরেও পড়ে নাই। এই সব কিছু করছে হ্যান্সিপ্লিক আইসা এই লামাসিয়ার কিছু পোলাপান নিয়ে, ফ্লপ একটা ব্রাজিলিয়ান নিয়ে, সাথে 37 বছরের বুড়িয়ে যাওয়া একটা স্ট্রাইকার, যেখানে আপনার দলে কোনো পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ নাই। আপনার এই টাইট শিডিউলের ভিতরে আপনি আপনার প্লেয়ারদেরকে রেস্ট দিবেন ওই রকম কোনো ব্যবস্থা নাই। আমরা মালারপুর ম্যাচের সাথে প্রায় 9টা চেঞ্জ করছিলাম, কিন্তু দিন শেষে হইলো কি, মাত্র 30 মিনিটে ইয়ামালটা মাঠে উঠাইতে হয়েছে, এবং সেকেন্ড হাফে মোটামুটি আমাদের যে রেগুলার টিম আছে ওই টিম দিয়ে খেলে আমাদের খেলা জিততে হয়েছে। আমরা ইন্টারের সাথে সেমিটা হারছি 6টা গোল স্কোর করে, লিটারালি 6টা গোল স্কোর করার পরেও আমরা ফাইনালে যাইতে পারি নাই। এখানে আমাদের অভাবটা কি ছিল? ডেডিকেশন? না। এই বার্সায় এখন যে টিমটা আছে, এই টিমটার ভিতরে যত কিছুর অভাব থাকুক না জন্য একটা জিনিসের অভাব নাই, সেটা হচ্ছে ডেডিকেশন। হ্যান্সি ফ্লিক ওদের মানসিকতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে আপনি ভাবতেও পারতেছেন না যে ওরা আসলে কি করতে পারে। আমরা ফার্স্ট হাফে যখন 2 গোল হজম করে বসে আছি, আমরা আগের ম্যাচে ইন্ডিয়ার সাথে 2 গোলের কামব্যাক করছি হাফ টাইমের আগে। তো এইখানে আমরা যখন হাফ টাইম শেষ করে চলে আসছি, আমরা যখন হাফ টাইম শেষ করছি, আমরা ভালো করে জানতাম যদি সেকেন্ড লেগে ইন্টার মিলান লিড নিতে পারে, সেক্ষেত্রে ইন্টার মিলান বাস পার্কিং শুরু করবে। ওরা পরিণত ডিফেন্স নিয়ে, ওদের যে ডিফেন্স আছে সেটা আপনি বিশ্ববিখ্যাত একটা ডিফেন্স, এটার আলোড়ন আপনি সব জায়গায় পাইতেছেন। আপনি জানেন যে ওরা ডিফেন্সিভলি কতটা সলিড। তো ওরা যখন 2টা গোলে লিড নিয়ে বসে আছে, আমরা এতটুকু তো বুঝতে পারতেছিলাম যে ওরা পুরোপুরি ডিফেন্সে কাজে লাগাবে, পুরোপুরি ডিফেন্সিভ একটা খেলা খেলবে ওরা, এবং ওরা তাই শুরু করছিল। কিন্তু আমরা আবার 60 মিনিটের ভিতরে সেকেন্ড হাফে গিয়ে আমরা 2 গোলের লিড আবার শোধ করে ফেলছি, আমরা ড্রতে চলে আসছি, আমরা ইকুয়ালাইজারে চলে আসছি। দেন আমাদের চিন্তা ভাবনা কি, এখান থেকে ম্যাচটা বের করে নেওয়া যাও। আমাদের প্লেয়াররা যেরকম খেলতেছিল, যেরকম কনফিডেন্ট নিয়ে ওরা খেলতেছিল, সেকেন্ড হাফে ওঠার পরে ওরা যেরকম একটা চাপ ক্রিয়েট করা শুরু করছিল, সেখান থেকে আমাদের সকলের মাথায় ছিল আমরা ম্যাচ বের করে নিয়ে আসবো, আমরা ফাইনালে উঠতেছি। এবং হ্যাঁ, যখন 88 মিনিটে বা 89 মিনিটে আমাদের রাফিনহার গোলটা হয়, দেন আমাদের বিশেষ করে আমি জাস্ট একদম শিওর হয়ে বসে আছি যে আমরা এখান থেকে ফাইনালে উঠে গেছি। সেমির যে অভিশাপ আছে সেই অভিশাপ আপাতত আমাদের গুইসা গেছে, আমরা ফাইনালে উঠতেছি, এবং ফাইনালে উঠলে মোটামুটি আমরা এখান থেকে ফাইনালে বের করে নিয়ে আসবো। এরপরে 5 মিনিটের এক্সট্রা টাইম, আমরা জাস্ট 5টা মিনিট আমাদের লিডটা রাখতে পারলাম না, লিটারালি 5 মিনিট রাখতে পারলাম না। 2.5 মিনিট থাকতে আমরা একটা গোল কনসিড করে বসে আছি। এখানে আমি আপনি দায় দিতে পারি, বা আমি দায় দিব ভাই, এটা পুরাপুরি আমি মনে করি আর ওর একটা ফল্ট। আপনার দল যখন একটা ইউসিএল এর সেমি খেলতেছে, আপনার হাতে আর 2.5 মিনিট সময় আছে, আপনি ডি বক্সের বাইরে একটা 1v1 ক্লিয়ার করতে পারতেছেন না। ফাইনালি কি হলো, আমরা এখান থেকে একটা গোল কনসিড করে খেলাটারে ইন্টার মিলান ইকুয়ালাইজারে নিয়ে গেল। তারপরে আসে এক্সট্রা টাইম। আপনি এইখানে কেমনে এক্সট্রা টাইমে একটা ভালো ফলাফল আশা করতেছেন? আমি দেখছি এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে আমাদের প্লেয়ারগুলা মোটামুটি ওরা এখন জাস্ট শুধু পারতেছে না মাঠে পড়ে যাওয়ার জন্য। আপনি যদি 2023-এ দেখেন পেজির সাথে যে কাহিনী আমাদের ঘটছিল, সেম জায়গায় আপনি আরোহর কথা বলতে পারেন। এই ভদ্রলোক যখন মাঠে উঠতেছে সাব হইয়া, আমার মাথায় একটা কথাই আসছে যে না জানি কি হয়, না জানি কি হয়, একদম লিটারালি আমার মাথায় আসছে যে এখান থেকে উনি আবার একটা ব্লান্ডার করবে। আমার মনে হয় এখান থেকে আমরা যাইতেছি, এবং ফাইনালি আমরা গেলাম। আমরা সেকেন্ড হাফে এত সুন্দর একটা কামব্যাক করার পরেও আমরা এই ম্যাচটা জিততে পারলাম না। তবে আমরা ম্যাচ জিততে পারি নাই, এই দুঃখ, এই আফসোস, এই কষ্ট আমাদের মনে আছে এবং থাকবে। কিন্তু অন্তত এতটুকু বলতে পারবো, আমরা খেলছি, আমরা খেলে হারছি। এই টিমটার কাছ থেকে আপনি এর থেকে ভালো খেলা আর কি আশা করতেছেন, আর কি চাইতেছেন? একটা 17 বছরের ছেলের কাছ থেকে আপনি আর কি চান?
পুরা সিজনে এই 17 বছরের একটা ছেলে ছাড়া আপনার অ্যাটাকিং কাজে লাগতেছে না, আপনার অ্যাটাক বিল্ড আপ হইতেছে না। আপনি যদি দেখেন ইন্টার মিলানের সাথে আমাদের যে দুইটা ম্যাচ হয়েছে, ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ, দুইটা লেগে একমাত্র প্লেয়ার ছিল ইয়ামাল যারে আপনি দেখছেন যে খেলছে লিটারালি তার নিজের সপ্তাহ দিয়ে উজাড় করে খেলছে। ওই একটা সাইড ও পুরো ওইখানে আতঙ্ক ঝরাইয়া ফেলছে। এই সকল কিছুর উপরে আমরা যদি দায়ী দেই আমাদের প্লেয়ার উপরে যে এই প্লেয়ারের কারণে আমরা খেলাটা হারছি, সাথে ক্রেডিট দেওয়া লাগবে একটা লোকারে, সে হয়েছে ইন্টার মিলানের গোলকিপার সোমার। জাস্ট দেয়াল হয়ে দাঁড়ায় ছিল ভাই। ইয়ামালের যে কয়েকটা শট ও সেভ করছে, জাস্ট কিছু ফিঙ্গার টিপ দিয়ে যে শটগুলো সেভ করছে ভাই, এইগুলা আসলে মাইনে নেওয়ার মতো না, এগুলো আসলে করার কথা না। আমি মনে করি এগুলা বেআইনি কাজ, এইগুলোর জন্য সমাররে ভাই জেলে দেওয়া দরকার। ও জাস্ট অতি মানবীয় একটা খেলা খেলছে ওই দিন। যদি সমারের কিছু সেভ না থাকতো ইয়ামালের, দেন আমরা আরো 2 গোল লিড নিয়ে এই খেলা জিতে আসতাম। সাথে কথা বলতে হয় জেরার্ড মার্টিন রেনিয়া, এই ছেলেটা ভাই মাঠে সবকিছু উজাড় করে দিছে। ওদের ভিতরে যে ডেডিকেশন গুলো ছিল, এই ডেডিকেশনটা যদি আমি আরোহর কাছ থেকে আশা করতাম, আরোহর কাছ থেকে এই জিনিসগুলো পাইতাম, দেন আমার আর একটু বেশি কমফোর্টেবল হইতো। ইনিয়াগো মার্টিনের যেরকম ডেডিকেশন দেখাইতেছে এই কয়েকদিনের, আমাদের কয়েকদিনের সাথী হইয়া আমরা, তাইলে আমরা অবশ্যই আরোহর কাছ থেকে ভালো বড় আরো বড় কিছু আশা করতে পারি। এখানে তো অন্যায় কিছু দেখতেছি না আমি। লাস্ট যখন ও বললো ও ক্লাব ছেড়ে চলে যাবে, আমাদের ক্লাবের যে হোতারা আছে, আমাদের ক্লাবের যে লাপুতা সাহেবরা আছে, ওনারা মনে করেন যে আমরা যারা একবার ক্যাপ্টেন্সি দিয়ে দিছি, যার উপরে দায়িত্ব দিয়ে দিছি, তারাই এখন ক্লাব থেকে সরানো মোটামুটি ধর্মীয় কোনো বিষয়ে অবমাননা করার মতো হয়ে যাচ্ছে ভাই। তখন তারা যাইতে দূরে রাখা হয়েছে যে আপনি থাকেন, আপনাকে থাকতে হবে, তারা রাখা হয়েছে। দেখেন আপনি এই মূল্য দিতেছেন এটা ইউসিএল সেমি দিয়ে, ইউসিএল ট্রফি দিয়ে বলতে পারেন আপনি। আমাদের ট্রাভেল জেতার স্বপ্নের উপরে লিটারেলি ভাই আমি এখন সব থেকে বেশি খুশি হব যদি ফাব্রিজিও রোমানো একটা পোস্ট করে যে হেয়ার উই গো রোনাল্ডো আরো বার্সেলোনা টু হোয়ার এভার হোয়াট এভার, মানে যে কোনো ক্লাবে বাস ভাই খালি যাক, এখন এখান থেকে সরার নাম মাত্র মূল্য হলে বেছেন ভাই। আমরা বালদে কুন্দরে পাই নাই, লেভানডস্কির শেষের দিকে মাঠে পাইছি, আমাদের কোনো প্রপার কোনো স্ট্রাইকার ছিল না। এখন আমাদের এই জায়গাগুলোতে কিছু ব্যাকআপ দরকার। এখন আপনি বালদে কুন্দের ব্যাকআপ, আপনার একটা ব্যাকআপ রাখতে হবে আপনার হাতে। লেভানডস্কির ব্যাকআপ দরকার। 37 বছরের বুড়ার কাছ থেকে আপনি আর কি আশা করতেছেন? ও যা করতেছে না বেস্ট করতেছে, ওর কেরিয়ারের সেরাটা দিয়েছে ও। বার্সার মতো একটা টিমে ইউরোপের টপ 5 লিগের একটা টিমের মাঝে আইসা এরকম একটা খেলা আপনি ওর কাছ থেকে ভালো পাইতেছেন। এখন আমাদের একটা ব্যাকআপ স্ট্রাইকার লাগবে, একদম প্রপার স্ট্রাইকার লাগবে, একদম প্রপার নাম্বার 9 দরকার। আপনি এখন আমি গুঞ্জন শুনতেছি লেভানডস্কির ব্যাকআপ হিসেবে আলভারেজের কিনা হবে। এখন আলভারেজের কিনতে গেলে মোটামুটি 80-90 মিলিয়ন লেগে যাবে। যখন জাবির সময় যখন বলছিল, যখন আলভারেজের অফার করা হয়েছিল, তখন হয়তো 20 মিলিয়ন দিয়ে পাওয়া যাইতো। এবং আমি মনে করি জাবি লামাসিয়ারে মাঠে নিয়ে আসা, লামাসিয়ার প্লেয়ারগুলোরে ডেবু করে যে ভালো কাজটা করছে, সাথে একটা কাজ করে গেছে যেটা আসলে আমাদের জন্য খুব খারাপ করে গেছে, এটা হইতেছে আলভারেজরে বার্সাতে না নিয়ে আইসা। তো এখন আমাদের সামনে লক্ষ্য, পিওর লক্ষ্য থাকবে লিগ টাইটেল, আমাদের লিগ জিততে হবে। এখান থেকে যদি আমরা এখন ছিটকে পড়ে যাই, তাহলে এত সুন্দর সিজন শুরু করার পরে শেষের দিকে এসে এরকম হারায়া যাওয়া, অন্ধকারে তলায়া যাওয়া, এটা মাইনে নেওয়ার মতো কিছু হবে না। আমাদের দলে এখন ব্যাকআপ লাগবে, আমাদের কিছু প্রপার প্লেয়ার লাগবে, এখন একদম প্রপার স্ট্রাইকার লাগবে, আমাদের কিছু এমন কিছু আমাদের বেঞ্চ লাগবে, কিছু স্কোয়াড ডিপ লাগবে, যেখানে আমরা আমাদের প্লেয়ারগুলো রেস্ট দিতে পারবো। এখন যে ইউরোপের যে খেলার শিডিউলটা পড়ছে, এটা আমার মনে হয় যে একদম টাইট শিডিউল। এবার আপনি এর আগে কখনো এরকম টাইট শিডিউল নিয়ে খেলেন নাই। এই প্লেয়ারগুলো এখন ক্লান্ত, 2 দিনের গ্যাপ পায় একটা করে খেলা লাগতেছে। এখন আবার এরকম না হলেই হয় যে এরে কিনতেছে ওরে কিনতেছে, এত হাইপ ক্রিয়েট করে পরে সিজন শেষে বা ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরে ওদের কাউরে নিয়ে আসা হয় নাই, আমাদের হাতে সোলা ধরাইয়া দেওয়া হলো যে নাও দেখো। ইয়ামালরে পর্যাপ্ত রেস্ট দেওয়া লাগবে। এই ছেলেটা এই বয়সে আইসা যেরকম গেম টাইম নিয়ে খেলতেছে, 190 মিনিট 120 মিনিট টানা খেলতেছে, আমার ভয় কোনো ইনজুরিতে না পড়লেই হয়, কোনো বড় কোনো সমস্যা না পড়লেই হয়। কিছু ম্যাচ দেখে দেখে ওদেরকে রেস্ট দেওয়ার মতো কিছু ডিপ আমাদের দরকার। বাকি আমরা সবকিছুর শেষে বার্সারে হ্যান্সি ফ্লিককে একটা ধন্যবাদ দিতে পারি আমাদের এত সুন্দর একটা সিজন উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ হ্যান্সি ফ্লিক।